এলেক্সা জন কিস। জন কিস সম্পর্কে বলার কিছুই নেই, এর আগের ক্লাস অনেক ডিটেলসে বলছি। তবে এই কবিতাটা শুরু, ব্যাকগ্রাউন্ড, কিভাবে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, এইসব বিষয়টা বুঝতে হবে। প্রথমে আসো, আমরা যদি কথা বলতে যাই, ওড মানে আমরা কি বুঝি? আগে জানতাম যে কোনো একটা কিছুকে প্রথমে অ্যাড্রেস করবে, তারপর এটা সম্পর্কিত দুঃখের কথা বলবে এবং শেষে কনসোলেশন দিবে। এবং ও যে কোনো একটা স্পেসিফিক জিনিসটাকে নিয়ে কথা বলে এবং ওর কি করে প্রেইজ করে, কোন একটা কিছুকে কি করে প্রশংসা করে। তাহলে আজকের এই ওডটা যেহেতু ওড অন মেলানকলি, তার মানে এখানে মেলানকলিকে প্রশংসা করছে। একটু অদ্ভুত টাইপের না? যে মেলানকলি কি? মেলানকলি হলো, আমরা যদি দেখি যে দুঃখ, বরাক্রান্ত, এইসব জিনিসগুলা। তো এই মেলানকলির প্রশংসা করার মতো কি আছে? আচ্ছা, তুমি কখনো চিন্তা করছো যে দুঃখকে কেউ প্রশংসা করে? তো আমাদের এই জন কিস এই অসাধ্য সাধন করে দেখাইছে। হ্যাঁ, তো আসলে মূলত জন কিসের ফুল লাইফটাই মেলানকলি গেছে। তো সে একবার নিজেকে নিজের সান্ত্বনা খোঁজার জন্য, আবার যে মানুষগুলো ফ্রাস্ট্রেশনে থাকে, যে মানুষগুলো যে সুইসাইড করে, তাই না, সবসময় একটা বিষাদের মধ্যে থাকে, তাদেরকে একটা সাজেশন দেওয়ার সে চেষ্টা করছে। এবং এই মেলানকলিকে সে বলছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ড আগে বুঝি, এখানে মেলানকলিকে প্রশংসা কেন করছে? যে সুখ এবং দুঃখ দুইটা একে অপরের সাথে জড়িত। এই মেলানকলি যদি না থাকতো, তুমি তোমার লাইফের হ্যাপিনেসটা বুঝতা না। জন কিস কি বলছে? যে মেলানকলিটা আমরা কি গ্রহণ করতে চাই না। দুঃখ দেখলেই মানে আমার জীবনে কেন খালি আসে, একটা কথা না, সবার জীবনে এত মানুষ আছে, আমার জীবনেই কেন এগুলো আসে? তো এই জিনিসগুলা আমরা সবাই কি করি? মেলানকলিটাকে অ্যাভয়েড করি এবং এইটাকে আমরা কেউ পছন্দ করি। তো জন কিস বলতেছে, এই যে তুমি হ্যাপিনেসটা খোঁজো, সুখটা খোঁজো, সুখটা কখন অনুভব করো? যখন তোমার জীবনে দুঃখ থাকবে। দিন ছাড়া যেমন রাত হয় না, তেমন দুঃখ ছাড়া সুখ হয় না। তুমি যদি সবসময় সুখের মধ্যেই থাকো, একটু জিনিস চিন্তা করো, তুমি যদি সবসময় সুখের মধ্যে থাকো, তোমার কাছে সুখটা সুখ মনে হইব না। তো এই কারণে আসলে এই মেলানকলিটাকে আমাদের গ্রহণ করা উচিত, এইটা থেকে এড়ায় যাওয়া উচিত। ঠিক আছে, এই মেলানকলিটাকে সে প্রশংসা করছে যে মেলানকলি আছে বিদায়ী আমাদের জীবনে সুখ আছে। সে, আমরা যদি দেখি কবিতার মধ্যে, সে দেখাবে যে মেঘ থেকে বৃষ্টি করতেছে, মেঘটা ধরো মেলানকলির মতো অন্ধকার অবস্থা, একদম খারাপ অবস্থা। যখন এই মেঘ হওয়ার পরে যখন বৃষ্টিটা হয়, আকাশের অবস্থা মনে হয় বৃষ্টিটা হয়, এটা কি করে? আমাদের তৃপ্তি আনে না? আমরা অনেক শান্তি পাই। তো ওইটা হলো কি? হ্যাপিনেস। তো প্রথমে কি আসে আসলে আমাদের লাইফে? মেলানকলি আসে। তো মেলানকলিটাকে সে প্রশংসা করছে যে মেলানকলিটা প্রতিটা জীবনের দরকার। তো এই মেলানকলি থেকে তুমি পালায়া বেড়ায় না। তোমার জীবনে দুঃখ আছে, এই দুঃখের জন্য যে তুমি সুইসাইড করবা, দুঃখের জন্য তুমি বুইরা থাকার জন্য যে ওয়াইন পান করবা, এইটা থেকে এড়াইয়া থাকো। এই দুঃখের কারণে তুমি ওয়াইন টোয়াইন পান করো না দুঃখ মোছার জন্য। তুমি এই দুঃখের কারণে সুইসাইড করতে যাও না, বিষ খেতে যাও না। তুমি এই দুঃখটাকে ওই ধরো গোবরে পোকা, এখানে দেখাবে যে গোবরে যে পোকা আছে, এটা হলো জন্মগ্রহণ করে কি মারা যায়, জন্মগ্রহণ করছে, ওই একদিন গোবরের মধ্যে আছে আর মারা যায়। তো এইটাকে দেখা তুমি আসলে তোমার লাইফটাকে মেলানকলির সাথে কম্পেয়ার করো, কারণ মেলানকলিটা আসলে এরকম না। সেখানে আমরা দেখবো বলবে মেলানকলিটাকে খোঁজো তুমি রংধনুর মধ্যে। রংধনুর যেমন অনেকগুলা রং আছে, ঠিক মানুষের জীবনে এরকম অনেক রং আছে, খারাপ সময় ভালো সময় এরকম আসবে। বুঝতে পারছো? মূলত মেইন কথা ওড অন মেলানকলি আমরা যদি একটু পড়তে যাই, দেখবা লাইন পড়লে আরে বাপরে জীবনে পড়ি না, এত কঠিন কি লেখছে না লেখছে। কিন্তু আসলে যদি মেইন ব্যাপারটা আগে বোঝো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। মেইন কথা এখানে মেলানকলিটাকে প্রশংসা করছে যে মেলানকলি এবং হ্যাপিনেস মানে মানুষের জীবনে, মেলানকলি মানে দুঃখ না বুঝেছে, হ্যাঁ, দুঃখ ছাড়া সুখ আসে না, সুখ ছাড়া আবার দুঃখ হয় না, একটা অপরটার সাথে জড়িত। তাই মেলানকলিটাকে আমাদের হ্যাও করা উচিত না, এইটাকে মেনে নেওয়া উচিত। আসল মেলানকলিটাকে আমাদের গ্রহণ করা উচিত। মেলানকলি যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি হ্যাপিনেসটা বুঝবা। তো যাই হোক, এইটা হলো আসলে ওড অন মেলানকলি লেখার মেইন ইয়াটা। এবার আমরা পড়ি আসলে সে কি লিখতে চাইছে না।
তো আমরা এটা পড়ার আগে মূলত আমরা আগে জানি যেটা কেন লেখছিল, কখন লেখছিল, কত সালে লেখছিল। তো আসলে এই যে মেলানখলি, এই লেখাটার আইডিয়া জন কিটসের মাথায় আসছে একজনের বই পড়া। ঠিক আছে, তো বার্টনস নামের একজন রাইটার আছে, বার্টনস। তার এই বার্টন রাইটারের নাম, তো বার্টনস একটা বই আছে, বার্টনসের কি বইটার নাম, অ্যানাটমি, অ্যানাটমি অফ মেলানখলি। ঠিক আছে, সে আসলে এই তার লাইফও আসলে মেলানখলি, তার লাইফও দুঃখ, অনেক দুঃখ, আমরা জানি তার লাইফস্টাইল। তো সে এই দুঃখটাকে থেকে বের হওয়ার জন্য সে একদিন একটা বই পায় মেলানখলি লেখা। চিন্তা করলো অ্যানাটমি অফ মেলানখলির ভিতরে কি আছে, তো সে পড়ে, পড়ার পরে তার আইডিয়াটা চেঞ্জ হয় যে আসলে মেলানখলি, আমার লাইফে মেলানখলি আছে দেখে আমি এত বিষাদ, এত হতাশার মধ্যে আছি, আসলে মেলানখলিটা তো আসলে আশীর্বাদ একটা। তার মতে মানে আমরা তো সবার জন্য এই মেলানখলিটা কিন্তু একটা আশীর্বাদ ছিল। তো সে কি করে এই বার্টনের এই মেলানখলি, অ্যানাটমি অফ মেলানখলি এটা পড়ে, পড়ার পর এইটা থেকে ইন্সপায়ার হয়ে, এইটা থেকে ইন্সপায়ার হয়ে সে কি করে ওরন মেলানখলি লেখে। তো আমরা দেখব 1819 সালে সে এই ওরন মেলানখলি লেখছে, এবং তার এই লেখার সাথে মিল্টনের আর একটা লেখা মিল আছে। মিল্টনের একটা লেখা আছে, সেটা হলো ইনভোকেশন টু মেলানখলি। ইনভোকেশন টু মেলানখলি নামের একটা কবিতা আছে জন মিল্টনের। এই কবিতাটা মূলত একটা বই আছে, যে বইটা হলো 11 পেনসরসো, ঠিক আছে বই। এই বইটার মধ্যে পাবলিশ ছিল, এই বইটার মধ্যে অনেকগুলা কবিতা, এর মধ্যে এইটা ছিল। তো এই কবিতাটা এইটার মধ্যে পাবলিশ হয়েছিল। তো অনেক জায়গায় শুধু দেখবে এই নামটা দেওয়া, ঠিক আছে, যে মিল্টনের এই একটা কবিতার সাথে কি এই ওরন মেলানকলির অনেকটা মিল পাইছে। দেখো আমি বলি, বার্টনের এই অ্যানাটমি অফ মেলানকলি এইটা পড়া জন কিটস ইন্সপায়ার হয়েছে, হইয়া সে এটা লেখছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় মিল্টনের একটা মিল্টনিক ইনভোকেশন টু মেলানকলি একটা ইয়ে আছে, সেটা হলো এইটার মধ্যে ছিল। তো এইটার যেই লেখাগুলো আছে, বর্ণনাগুলো আছে, পুরাটাই এই জন কিটসের লেখার সাথে মিলা যায়। স্টাইল, এই যা কিছু আছে সবগুলো জন কিটসের লেখার সাথে মিলে গেছে। কিন্তু আসলে আইডিয়াটা, বোঝানোর আইডিয়াটা বা লেখার যে উদ্দেশ্যটা, এই দুইটা অন্য ছিল, কিন্তু এইটার সাথে অনেকটা মিল পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, এটা তো সেম না, বাট এইটার সাথে মিল পাওয়া গেছে অনেকটা, এটা বলা হয়েছে, কিন্তু মেইন থিম আলাদা। তো আমরা যদি দেখি যে এটা কিসের, কোন জায়গা থেকে ইন্সপায়ার হয়ে লেখছে, বার্টনের অ্যানাটমি অফ মেলানকলি। ব্রিফ কোশ্চেন আসতে পারে, কোনটার সাথে বেশি মিল রয়েছে, মিল্টনের এই নামটা দিবা তোমরা। ঠিক আছে, এটা সব বইয়ে থাকে না, অনেক আগের একটা বই ছিল আমার কাছে, ওইটার মধ্যে লেখা ছিল মিল্টনিক ইনভোকেশন টু মেলানকলি, যেটা ইনক্লুড ছিল এই বইটার মধ্যে, ওইটা দেখে লেখছে। কিন্তু তোমাদের বইতে শুধু এইটা লেখা। ঠিক আছে, তো যাই হোক, তোমরা এইটা দিলেও হবে, যে এটার সাথে মিল আছে কিন্তু মেইন থিমটা আলাদা। তো এইটা লেখা হয়েছে 1819 সালে। আমরা যদি দেখি 1819 সালে জন কিটস মোট 5টা ওড লিখছিল ওই সময়টা। জন কিটসের যদি তুমি ক্যারিয়ার দেখো, পোয়েটিক ক্যারিয়ার মাত্র 3 বছর। ঠিক আছে, 3 বছর সে ভালো লেখালেখি করছে, এরপরে আগে পরে তার জীবনের কাহিনী তো তুমি বুঝছোই। ঠিক আছে, তো যাই হোক, 1819 সালে সে লেখছিল এটা। 5টা, আরো 4টা ওড ছিল, যে ওরন গ্রিসিয়ানান, ওড টু নাইটিঙ্গেল, ওরন সাইকি, এই টাইপের যেগুলো আছে এগুলোর সাথে সে এইটাও লিখছিল। এবং এইটা 1820 সালে আমরা যদি দেখি জুলাই মাসে এইটা পাবলিশ করা হয়েছিল। যাই হোক, এইটা ছিল মূলত এটা লেখার একটা ব্যাকগ্রাউন্ড, এটা লেখার উদ্দেশ্যটা আমরা জানলাম। এবার আসো, এই কবিতাটায় কয়টা স্ট্যাঞ্জা আমরা পাবো। এই কবিতাটার মধ্যে মূলত আমরা স্ট্যাঞ্জা পাবো 3টা স্ট্যাঞ্জা পাবো, 3টা স্ট্যাঞ্জা পাবো। প্রতিটা স্ট্যাঞ্জায় আমরা যদি দেখি 10 লাইন করে, 10 লাইন করে, এবং প্রতিটা লাইন হলো আয়াম্বিক পেন্টামিটারে লেখা।
আয়াম্বিক পেন্টামিটার। আচ্ছা, এগুলা কেন বলতেছি দেখো, তোমাদের আমি যে পয়েন্টগুলো পড়াচ্ছি প্রত্যেকটাই রিডিং স্কিলের জন্য সহজ। কারণ ওরনে মেলানকোলির মধ্য থেকে ধরো একটা স্ট্যান্ডা আসলো, আসার পরে যদি তোমারে বলে এটার স্ক্যান দা পয়েম করো, এটার জেনেরিক ফর্ম লেখো, তাহলে তোমার তো এগুলো জানতে হবে, তাই না? তো একবারে জানাই দিতেছি আর কি। দেখো, এই কবিতাটায় মোট আমরা পাবো 3টা স্ট্যান্ডা, প্রতিটা স্ট্যান্ডায় 10 লাইন করে, এবং প্রতিটা লাইন আয়াম্বিক পেন্টামিটারে। তো এই যে 10 লাইনের স্ট্যান্ডা, 10 লাইনের স্ট্যান্ডার একটা নাম আছে। তোমরা যদি দেখো, এই 10 লাইন স্ট্যান্ডার একটা নাম আছে, স্ট্যান্ডার নাম হলো ডিজাইন। আমরা যেমন 8 লাইনের স্ট্যান্ডারে কি বলি? অক্টেট। 6 লাইনের স্ট্যান্ডারে কি বলি? সেস্টেট। 4 লাইনের স্ট্যান্ডারে কি বলি? কোয়াট্রেন। ঠিক 10 লাইনের যে স্ট্যান্ডার গুলো, এটার নাম হলো ডিজাইন। কারণ কথা হবে ডিজাইন কেন? মূলত ফ্রেঞ্চ ওয়ার্ড ডিজ কথাটা থেকে আসছে ডিজাইন। ডিজ কথাটার মানে হলো 10। ফ্রেঞ্চ ওয়ার্ড ডিজ এটা থেকে আসছে 10 শব্দটা। তো 10 লাইনকে একত্রে রাইম স্কিম বলা হয় ডিজাইন। ঠিক আছে, তাহলে আমরা রাইম স্কিমের স্ট্যান্ডার নাম পেলাম, স্ট্যান্ডার নাম ডিজাইন। 10 লাইন করে 3টা স্ট্যান্ডা পাবো, প্রতিটা লাইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা। ঠিক আছে, এবং এবার আসো রাইম স্কিম। আমরা যদি দেখি 3টা স্ট্যান্ডার রাইম স্কিম সেম, কিন্তু একটা একটু ডিফারেন্স হয়ে গেছে। কেমন? আমি যদি দেখাই যে এ বি, ঠিক আছে, সি ডি ই, তারপরে আরেকটা হলো সি ডি ই। এরকম হলো প্রথম স্ট্যান্ডার রাইম স্কিম পাবা, দ্বিতীয় স্ট্যান্ডারও এরকমই রাইম স্কিম পাবা, কিন্তু লাস্ট স্ট্যান্ডার গিয়ে এরকম হয়ে যাবে, একটু ডিফারেন্স হয়ে যাবে, ডি সি ই হইব শেষেরটা। বাকি যা আছে সবগুলো সেম থাকবো, বুঝছো? তো আমরা কি পেলাম? স্ট্যান্ডার 3টা স্ট্যান্ডার প্রতিটা স্ট্যান্ডার কয় লাইন করে? 10 লাইন করে, যেটাকে আমরা বলি ডিজাইন। এবং প্রতিটা লাইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এবং রাইম স্কিম এইটা, প্রথমটার রাইম স্কিম কি? এইটা। যদি ধরো সাপোজ একটা স্ট্যান্ডা উঠাই দিয়ে দেয় লিথি, হ্যাঁ, এই যে প্রথম স্ট্যান্ডাটা যদি উঠায় দেয়, তুমি শুধু প্রথম স্ট্যান্ডার রাইম স্কিম এটা দিবা, বাইর করবা। কিভাবে বের করতে এটা তো দেখাইছি, এটা তো আর দেখানো লাগবে না। এবং এটা যে আয়াম্বিক পেন্টামিটার এটা উল্লেখ করবা, এই স্ট্যান্ডারটাকে ডিজাইন বলা হয় এইটা উল্লেখ করবা। ঠিক আছে, তাই যাই হোক, এগুলো হলো আমাদের বেসিক ব্যাপার। আশা করি এখানে আর আমাদের কোনো ইনফরমেশন প্রয়োজন নাই, যেগুলো ইনফরমেশন এটা বললাম। তো রাইম স্কিমের নাম আসলে এইসব রাইম স্কিমের নাম হয় না, ওই উড রাইম স্কিম, ইটস উড রাইম স্কিমই বলতে পারো, এটা আলাদা কোনো রাইম স্কিমের নাম হয় না। আর এটা হলো ইররেগুলার রাইম স্কিম, কারণ সবগুলা স্ট্যান্ডার্ড রাইম স্কিম মিললেও শেষের একটা রাইম স্কিম মিলে না, এই কারণে কি ইররেগুলার রাইম স্কিম বলি আমরা। তো যাই হোক, এই হলো আমাদের ওড অন মেলানকোলির বেসিক আইডিয়া। এবার আমরা কবিতাটা শুরু করি। হ্যাঁ, তো এই কবিতাটা পড়ার আগে একটু বইলা দেই যে এই কবিতাটায় রোমান্টিক এলিমেন্টস কি কি টাইপের পাবো। রোমান্টিক এলিমেন্টস তো আমরা জানি, এই কবিতার মধ্যে মূলত রোমান্টিক এলিমেন্টস যেটা পাবো প্রথমে, সেটা হলো নেগেটিভ ক্যাপাবিলিটি। প্রথমটা কি? নেগেটিভ ক্যাপাবিলিটি পাবো। তারপরটা যদি পাও সেনজুয়াসনেস। আমরা জানি জন কিটস কি? সেনজুয়াস পয়েন্ট, রাইট? তো এটার প্রথম যেই যদি বলে একটা কোশ্চেন আসতে পারে, আমি দেখছি একটা কোশ্চেন আসছে এটার মধ্যে, তো যদি আসে যে এই পোয়েমের মধ্যে তুমি রোমান্টিক পিরিয়ডের কি কি ফিচার্স পাও, একটা কি পাবা? নেগেটিভ ক্যাপাবিলিটি, এরপরে পাবা তুমি সেনজুয়াসনেস। জন কিটস মানেই কিন্তু আমি দেখাইছি যে 5টা সেন্স তুমি পাবা, ঠিক আছে? যে অকিউলার ইমেজ পাবা, ঠিক না? এই সেন্স গুলারে ফিগার অফ স্পিচ ইমেজে ভাগ করবা। অকিউলার ইমেজ, অডিটরি ইমেজ, যখন শুনবা এটারে বলা অডিটরি ইমেজ। তো যাই হোক, সেনজুয়াসনেস পাবা, হেলেনিজম পাবা। এখন কথা হলো ভাইয়া হেলেনিজম কি? হেলেনিজম কথাটা হলো যে গ্রিক মিথোলজির প্রতি জন কিটসের কি আছে? একটা আকৃষ্ট আছে, তাই না? তো এই গ্রিক মিথোলজির প্রতি যে আকর্ষণটা, যে দুর্বলতাটা, এই গ্রিক মিথোলজির ক্যারেক্টার গুলাকে যখন আইনা এখানে লেখা হবে, গ্রিক মিথোলজির কোনো কিছু আইনা যখন লেখা হবে, ওইটাকে আমরা বলি হেলেনিজম। তো এই কবিতাটায় আমরা হেলেনিজম ব্যাপারটা পাবো। এই কবিতাটায় আমরা ইমাজিনেশন পাবো। ইমাজিনেশন তো অনেক পাবো, হ্যাঁ,
ইমাজিনেশন না, আচ্ছা ইমাজিনেশন পাবো। এই কবিতাটা লাভ ফর পাস্ট, তাই না? এই হলো আমাদের এই কবিতাটার যেই মেইন যেই ব্যাপারগুলা এগুলা। এবার আসো এই কবিতাটা লাইন বাই লাইন আমরা এক্সপ্লেনেশন করি উইথ ফিগার অফ স্পিচ, নাকি? আচ্ছা, তো বইটা যদি সামনে থাকে নিয়ে নাও। তবে এই কবিতাটা আসলে অনেকের মতে এটার শুরুতে আরো একটা স্ট্যান্ডার ছিল, আরো কিছু লেখা ছিল। এই কবিতাটা আসলে মাঝখান থেকে শুরু হয়েছে, এমন অনেক ক্রিটিক্সরা বলে যে সামনে আরো একটা স্ট্যান্ডা বা দুইটা স্ট্যান্ডা থাকতে পারে যেখানে আসলে যেটা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এই কবিতাটা আসলে আদর্শ যে ওড ওইভাবে শুরু হয় নাই, কারণ ওই স্ট্যান্ডাটা হয়তো মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, যেখান থেকে শুরু হয়েছে আমাদের তো ওইখান থেকেই পড়তে হবে না। আচ্ছা, এবার বলতেছি কি, আমরা কি বুঝছি? মেলানকলি না? তো প্রথম স্ট্যান্ডার মধ্যে মূলত বলবে যে, আমরা যদি প্রথম স্ট্যান্ডার পড়ি, প্রথম স্ট্যান্ডার বলবে যে কিডস আসলে অ্যাডভাইস করে, ঠিক আছে, যে আসলে অরিজিনাল আসল মেলানকলি যদি তুমি পাইতে চাও, যে দুঃখটা দরকার আসলে, যেটা আসলে উপভোগ করার মতো দুঃখ, যে কি বলছি যে দুঃখ ছাড়া সুখ পাওয়া যায় না, ঠিক এটা যদি পাইতে চাও সেই ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস করা যাবে না। দেখবা যে একটা লোক ফ্রাস্ট্রেশনে থাকে, সে কিন্তু চায় ওয়াইন খায়, এটা খায়, ওইটা খায়, কি করতে চায়, এগুলো ভুলতে চায়। স্পেশালি বর্তমান মডার্ন পিরিয়ডে এখন যারা ছেঁকা টেকা খায়, ঠিক আছে, এরা দেখবা সিগারেট মদ টদ এইসব থেকে থাকে, যাদের ফ্যামিলিতে প্রবলেম চলে, ডিভোর্স হয়, তারা দেখবা বারে করে থাকে, ঠিক আছে। তো বলতেছে এই যে এই দুঃখগুলার এইভাবে উপভোগ করা দরকার নেই, ঠিক আছে। তো এবার কি বলে দেখো, বলতেছে নো নো গো নট টু লিথি। আচ্ছা, লিদি কি? অনেক জায়গায় উচ্চারণ আছে লিড, অনেক জায়গায় আছে লিথি, অনেক জায়গায় আছে লিদি, যেটাই বলো সমস্যা নেই। নো নো গো নট টু লিদি, এইটুকু হইলো একটা মিনিং, ঠিক আছে। দেখো কথাটা কি বলছে, নো নো যেও না, নো নো না না, গো নট টু লিথি লিথিতে যেও না, এর মানে কি দাঁড়ালো? আসলে লিথিতে যেও না মানে, লিথি হলো একটা আন্ডারওয়ার্ল্ডের রিভার, মানে এই দুনিয়াতে, হ্যাঁ, পাতালপুরীতে অথবা হ্যাভেনে একটা রিভার, নদী, যেই নদীর পানি পান করলে বা যেই নদীতে তুমি গোসল করলে তোমার যে অতীতের দুঃখ কষ্ট আছে এগুলো ভুলা যাবে, মানে অতীত ভুলা যাবে। একটা আন্ডারগ্রাউন্ড রিভার, ঠিক আছে। লিথি, গ্রিক মিথোলজি, অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি লিথি ইজ এ আন্ডারগ্রাউন্ড রিভার। তো যে জায়গার পানি তুমি খাইলে কি, এটাকে ফরগেটফুলনেসও বলা হয়। পানি খেলে কি তুমি সব ভুলে যাবে অতীতের কথা। তো জন কিটস তো আসলে গ্রিক মিথোলজি পড়ছে, তো লিথি পানির কার্যকারিতাটা দিয়া সে এখানে আসলে বর্ণনা করছে। তো এখানে বলতেছে লিথিতে যাও না। লিথিতে কেন যাবে না? যে আসলে মানুষ দুঃখ, যে তুমি যদি অনেক দুঃখ পাও, এই দুঃখগুলাকে ভোলার জন্য তুমি যা ইচ্ছা তা করবা না। তো তোমার যদি সম্ভব হইতো তুমি কি করতা? লিথিতে চাইতে। এখানে এটাও মিন করে যে তুমি মার এই দুঃখের জন্য কি সুইসাইড করে তুমি লিথির পানি খেয়ে সব দুঃখ ভুলে যাবা, এটাও মিন করে, অনেক কিছু মিন করে, ঠিক আছে। আসলে কবি যখন লেখছে, উনি কি ভাইবা লেখছে এটা তো আর আমরা জানি না, কিন্তু আমরা যখন পড়াই এক একজন এক এক ভাবে পড়াই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কনফিউশন হওয়ার দরকার নেই, তুমি যেটা বোঝো সেটা নিবা। যে লিথির পানিটা ফরগেটফুলনেস, এটা খাইলে মানুষ কি হয়, তাদের অতি দুঃখ কষ্ট সব মিলা যায়, এই কারণে এখানে লিথি হিসেবে। লিথিতে যাও না। তুমি যদি অতীতের দুঃখ কষ্ট ভুলে যাও, তো ভুলে গিয়ে তুমি কি মিন করতেছো? সুখে আছো না, তোমার অতীতের দুঃখ কষ্ট আছে বিদায় সামনে যদি তুমি একদিন আনন্দের দিন পাও, ওই দিনটাকে উপভোগ করবা। আরে কত সুন্দর দিন আছে, দিন যাচ্ছে, এটার মানে কি? তার মানে এত সুন্দর দিন তোমার কাছে লাগতেছে কারণ অতীতে তুমি দুঃখের সময় পার করে আসছো। তুমি সবসময় সুখ পালন করো, এক সময় সুখটাও তোমার কাছে বোরিং হয়ে যাবে। আমাদের লাইফটাকে সুন্দর করার জন্য মেলানকলিটা প্রয়োজন। তো এই কারণে বলতেছে যে তুমি যদি আসল মেলানকলিটা বুঝতে চাও, তুমি লিথিতে যাও না। এই ফরগেটফুলনেস যে পানিটা আছে, এই পানিটা তুমি খাইও না। তাহলে কি হবে? তুমি যদি ভুলে যাও তাহলে আসলে অরিজিনাল যে মেলানকলি দুঃখটা তোমার, যেই দুঃখটা খুঁজি আমরা, এই সুখ পাওয়ার জন্য আমরা দুঃখটাকে খুঁজি, তুমি এই দুঃখটাকে উপভোগ করতে পারবা না। বোঝা গেছে? মূলত আসলে ডিপলি মিনিং তুমি যদি না বোঝো তাহলে এটা তোমার কাছে হার্ড লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে আমরা যদি ফিগার অফ স্পিচ দেখি, লিথি কি? একটা সিম্বলিজম, যেটা খাইয়া তুমি ভুলতে যাচ্ছ, সিম্বল হিসেবে কাজ করে। লিথি একটা
কি তুমি যদি বলো এলিউশন। এলিউশন কি, যে যখন অন্য কোনো মিথোলজি থেকে কোনো একটা কিছু আইনা এখানে দেখানো হয়, যেমন এটা লিথে আনসার করতে গিয়ে গ্রিক মিথোলজি থেকে, তো এটাকে কি বলা হয়, এলিউশন বলা হয়। তাহলে এখানে তুমি দুইটা জিনিস পাবা, সিম্বল এলিউশন দুইটাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক। আর তুমি যদি ওই যে রোমান্টিসিজমের ফিচার্স খোঁজো, এখানে ফিচার্স হলো কি হেলেনিজম, কারণ কি ওই যে গ্রিক মিথোলজিটাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এগুলা সাইডে উপরে কোনায় একটু লেখা রাখো। ঠিক আছে, কি পাইলাম আমরা, যে সিম্বল পাইলাম, সিম্বলি, তারপরে কি পাইলাম, ইলুশন পাইলাম, নাকি ইলুশন ব্যাপারটা পাইছি। এরপরে তুমি যদি এখানে দেখো অ্যালিটারেশন পাইছো, এন সাউন্ড বারবার রিপিটেশন হয়েছে, তাই না, অনেক কিছু বাবা। তুমি এবার নিজে নিজে খুঁজলে তুমি নিজেই দেখবে এটা থেকে ফিগার অফ স্পিচ বাইর করতে পারতেছো। আচ্ছা যাই হোক, নাইদার টুইস্ট, টুইস্ট মানে কি, আমরা মোচড়াই না, কাপড় কাচি না, টুইস্ট মানে কি মোচড়াইও না। ওলস ব্যান, ওলস ব্যান হলো এক ধরনের বিষাক্ত গাছ। ওলস ব্যান টাইট রুটেড, টাইট রুটেড কথা হলো রুট মানে কি, গোড়াটা, যে এই ওলস ব্যানের এই ওলস জাতীয় বিষাক্ত গাছের যে গোড়াটা আছে এইটাকে বেশি মোচড়াইও না। মোচড়াইবা কেন মোচড়াই এটাতে, ফর ইটস পয়জনাস ওয়াইন, এটাকে বেশি মোচড়াই না বিষাক্ত গাছটাকে, তাহলে কি এটার যেই পানিটা আছে, যে পয়জনাস বিষটা আছে, এইটা পান করার চেষ্টা করো না। এটা মানে হলো এইভাবে না, কথাটা আসলে মিনিং যখন বলছি এটা অন্যরকম হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে তুমি লিথিতে যাও না, অথবা ওই ওলস ব্যান যে গাছের যে রুটটা আছে এইটাকে চিপড়াইয়া এটার পয়জনাস রসটা, ওয়াইনটা বের করো না। কারণ ওয়াইনটা কেন বের করে, খাইয়া সেইটা ভুলে থাকতে চায়, তো এটা খাইলে তো সে মারা যাবে। তো তুমি দুঃখের কারণে মরে যাবা, তাহলে তুমি দুঃখটাকে উপভোগ করবা কেমন, তোমার সামনে যে সুখ আইতে পারে এটাকে উপভোগ কিভাবে করবা, তো এই কাজটা তোমরা করো না। এখানে ওলস ব্যান এটা একটা কি পয়জনাস ট্রি নাকি, তো এখানে এটা তুমি বলতে পারো মেটাফোর হিসেবে কাজ করাইছে, ওয়াইনের সাথে কম্পেয়ার করছে, রাইট। এবং প্রথম লাইনটা দেখো শেষ হয় নাই, এই লাইনটা শেষ হওয়ার জন্য দ্বিতীয় লাইন পর্যন্ত যাইতে হইছে, তো এইটাকে আমরা বলি এনজামমেন্ট, এনজামমেন্ট। ঠিক আছে, এগুলো বলছি আগে, আর তো বলা লাগবো না। এখানে তুমি যদি দেখো প্রথম লাইনে নো নো, এই যে নো নো কথাটা আছে না, তো এটা দ্বারা তুমি কি বুঝো, অ্যালিটারেশন পাবা। আমি সবগুলো বাইর করবো না, কয়েকটা দেখায় দিই, তোমরা কিভাবে বাইর করে বুঝাই দিই। এরপরে লিথি আছে, দেখো এই যে লিড, এরপরেটা কি আছে নাইদার, এই যে নাইদার, এই যে সাউন্ডটা বারবার রিপিটেশন হচ্ছে না, তো মাঝে অথবা শেষে যদি কনসোনেন্ট সাউন্ড গুলা বারবার রিপিটেশন হয় এটাকে আমরা বলি কনসোনেন্স, কনসোনেন্স। তো দেখো ফিগার অফ স্পিচ লিটারারি টার্ম বাইর করার অভাব নাই। হ্যাঁ, তুমি যদি এটা পড়ো একা একাই বাইর করতে পারবো অনেক কিছু। আচ্ছা যাই হোক, তো প্রথমে কি বলতেছে, তোমরা লিথিতে যাও না, এই ফরগটফুলনেস পানি খাইও না, মেলানকোলিটা থাকলো কি, অথবা তোমরা ওই ওলস ব্যানের যে পয়জনাস স্ট্রিট আছে এইটাকে চিপড়াইয়া এইটার রস তাকে পয়জনাস রসটাকে ওয়াইন হিসাবে খেও না। তার মানে কি এটা খাইলেও তার কি হবে, ক্ষতি হবে। তো যাই হোক, তারপরে কি বলতেছে, নর সাফার দ্য পেল ফরহেড টু বি কিসড। পেল ফরহেড মানে কি, বিবর্ণ, বিবর্ণ ফরহেড মানে কি, বিবর্ণ কপাল, এটা মানে কি বুঝাইছে। আচ্ছা, কিসড বাই নাইট শেড, নাইট শেড কথাটা হলো এটাও আসলে পয়জনাস টাইপের বুঝায়, তবে এই জায়গায় আসলে অন্ধকারাচ্ছন্ন, যে কপালটারে বলতেছে বিবর্ণ কপাল বলতে বুঝাইছে তুমি তোমার ভাগ্যের দোষ দিও না এখানে। ঠিক আছে, ভাগ্যের দোষ দিয়া এই নাইট শেড যেটা আছে এটা খাওয়ার চেষ্টা করো না, এটা একটা পয়জনাস। হ্যাঁ, এটা খাওয়ার চেষ্টা করো না ভাগ্যের দোষ দিয়ে, যে আমার ভাগ্য আছে, আমরা বলি না আমার ভাগ্যে এটা লেখা আছে, আমার কি করা, আমার ভাগ্যে খালি দুঃখই ভরা, তো তখন কি করে মানুষ সুইসাইড করতে যাবে, যে কোনো একটা এইসব খাইতে যায় উল্টা পাল্টা জিনিস। তো বলতেছে কি, যে এই ভাগ্যের দোষ দিয়া এই বিবর্ণ চেহারাতে কিসড মানে কি, কিসড মানে বুঝাচ্ছে যে আসলে কিসড বলতে কি বুঝায়, আসলে পরম প্রেমানয়ে যে আলিঙ্গন করে যে কিস করা এটাই তো বুঝাচ্ছে। তো এই ভাগ্যের দোষ দিয়া তোমরা এই নাইট শেড যেটা আছে এটাকে নিও না। ঠিক আছে, এই অন্ধকারে নাইট শেডটা দ্বারা আসলে কুসংস্কারকে বোঝায়, এই যে ভাগ্যের দোষ দেওয়াটা এটা কি, কুসংস্কার, নাইট শেড। অন্ধকারে এই কপালের যে কিস বলতেছে, বিবর্ণ কপালে কিস দিও না এই অন্ধকারের মধ্যে,
কিস বলতে কি বলছে, বিবর্ণ কপালে। বিবর্ণ কপালে মানে কি, ভাগ্যের দোষটা তুমি দিও না এই অন্ধকার কুসংস্কারে থাইকা। যে দেখবা কারো যদি কেউ মারা যায়, আমার ভাগ্যে এটা আছে, হ্যাঁ, সে অন্ধকার এই কুসংস্কার, মানুষ বলে না যে তুমি এই ভাগ্যের কারণে, এটা হয়েছে সুপারস্টিশন আমরা যেটা বলি, ভাগ্যে লেখা আছে, এটা হয়েছে কি করা, মানুষ শুনে গেছে ওর ভাগ্যে লেখা আছে না, মানে তুমি যদি অসাবধানভাবে চলো তাহলে হবে। এই কুসংস্কারকে মাইনা তুমি এই বিবর্ণ কপালটাকে দোষ দিও না। মানে কিস বলতে আসলে বুঝাইছে যে বিবর্ণ কপালটাকে আলিঙ্গন করা, কিস করা, এটাকে করো না। অন্ধকার নাইট শেড বলতে এখানে কুসংস্কারটাকেও বোঝানো হয়, ঠিক আছে। ওই বিষাক্ত ব্যাপারটাকে বুঝাইতে গিয়ে ইনডাইরেক্টলি এখানে কুসংস্কারটাকে মনে করা যে মানুষ কি বলে এটাকে শুনি না, তুমি তোমার কপালের দোষ দিও না যে তোমার লাইফে মেলানকলি আসছে, ঠিক আছে। এইটাকে সাদরে গ্রহণ করো, এইটা থেকে আস্তে আস্তে তুমি কি করবা, সুখ লাভ করবা। আসলে অনেক মিনিংফুল জিনিসগুলো, হ্যাঁ না, আমরা পড়ানোর সময় মনে করো উল্টা পাল্টা কই থেকে আইনা পড়াই আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এরপরে বলতেছে এই নাইট শেডের মাধ্যমে দিও না, অর রুবি গ্রেপ অফ প্রসারপাইন। এই প্রসারপাইনের রুবি গ্রেপ, রুবি গ্রেপ বলতে বোঝাচ্ছে আঙ্গুর ফল, লাল কালার যে আঙ্গুর ফলটা আছে না, এই প্রসারপাইনের লাল কালার আঙ্গুর ফলটা খাইও না। আর তাহলে প্রসারপাইন কি? কোশ্চেন। প্রসারপাইন হলো, তুমি যদি দেখো গ্রিক মিথোলজিতে পারপোসপারাইন নামের একজন আছে, যেটা ল্যাটিনে বলা হয়, রোমান মিথোলজিতে বলা হয় প্রসারপাইন, ঠিক আছে। তো যে কিনা গডেস অফ এগ্রিকালচার ছিল, কৃষিকার্যে উইয়া হয় না, এগুলার গডেস ছিল প্রসারপাইন। তো যাই হোক, সে কোনোভাবে এই যে পাতালপুরীর আবার ইয়া ছিল, গড ছিল, নাম হলো হেডেস বলি আমরা, হ্যাঁ। এই হেডেসের কোন একটা কিছু সে খাইছে, তো যার ফলে কি হয়েছে, হেডেসের কাছে তাকে পছন্দ হয়েছে। হেডেস কি করছে, এই প্রসারপাইনকে নিয়ে কোথায়, আন্ডারওয়ার্ল্ডে, মানে জাহান্নাম যেটা আমরা বলি, মৃত্যুপুরীতে নিয়ে গেছে, তার পছন্দ হয়েছে, রাইখে দিব। তো এই প্রসারপাইনের যেই আঙ্গুরটা আছে রেড কালার, তো সে ওইখানে গিয়া সে ভুলে ওই জায়গার যদি একটা জিনিস তুমি খাইয়া ফেলো এই জাহান্নামের ওইখানে, তাইলে তোমার কি হবে, ওইখানে থাকতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা, বোঝো, ওইখানে থাকতে হবে। তো প্রসারপাইন মনে করো ওই জায়গায় খায়া ফেলছে। তো খায়া ফেলার কারণে এই হেডস কি করে, বছরের 1/3 এই প্রসারপাইনকে পাতালপুরীতে রেখা দেয়। এবং এই প্রসারপাইনের মা ছিল ড্যামিটার। একটু মাথায় রাখো গ্রিক মিথোলজিটা, হ্যাঁ, এটা বোঝার জন্য একটু এটা বোঝা লাগবে, কারণ আমি আন্তাজে তোমার যদি বলে দেই প্রসারপাইনের আঙ্গুলটা কি, তুমি বুঝবা না, এটা একটু কাহিনী আছে। তো মূলত আসলে জিউস যে আমরা বলি, জিউসের স্ত্রী যদি বলি, স্ত্রী ছিল ড্যামিটার। জিউসের তো অনেকগুলো স্ত্রী ছিল, বলে লাভ নেই। এই ড্যামিটারের মেয়ে ছিল প্রসারপাইন, ঠিক আছে। তো ড্যামিটার মনে করো যে ঋতু আছে, সিজনের গডেস। প্রসারপাইন হলো এগ্রিকালচার, যে বলি এগ্রিকালচারের গডেস, ঠিক আছে। তো এই হেডেস যে পাতালপুরীর যে গডেস, তাকে কি করে কিডন্যাপ করে সে নিয়ে যায় পাতালপুরীতে, তার পছন্দ হয়েছে। তো নিয়ে যখন যায়, প্রসারপাইন কি করে, ওইখানে গিয়া ভুলবশত সে একটা ফল খাইয়া ফেলে। তো ফল খাইয়া ফেলার পরে এই হেডেসের সাথে, হেডেসেরও ভালো হয়েছে, ওরা আকর্ষণ দিয়ে খাওয়াইছে। তো হেডেসের সাথে এই প্রসারপাইন কি করবে, এবার থাকতে হবে। তুমি পাতালপুরীতে যদি তুমি একটা কিছু খাও, তোমার ওইখানে থাকতে হবে, এরকম ছিল ওই সময়। তো প্রসারপাইনের ওইখানে থাকতে হবে। তো প্রসারপাইনের এই গ্রেপ, রুবি গ্রেপ, যেটা লাল কালার যে আঙ্গুর ফলটা, এইটা যদি তুমি খাও, তাইলে তোমারে আসলে ওই পাতালপুরীতে থাকতে হবে। মানে এখানে ইনডাইরেক্টলি এটা বুঝাইছে তুমি যদি দেখাও মারা যাবে, বুঝছো। এখানে রুবি গ্রেপ বলতে বুঝাইছে প্রসারপাইনের, রুবি গ্রেপ বলছে প্রসারপাইনকে আন্ডার ওয়ার্ল্ডের এবার গডেস হয়ে গেল। গড হলো হেডেস, হেডেসের স্ত্রী কি হয়ে গেল, ওই জায়গা গডেস হয়ে গেল। তো তুমি যদি এই প্রসারপাইনের আঙ্গুর ফলটা, রেড কালার যে আঙ্গুর ফলটা আছে, এটা যদি তুমি খাও, তাহলে তুমিও কি সারা জীবনের জন্য ওই জায়গায় যাবে। তো তুমি দুঃখ মোছার জন্য এটা খাইতে গিয়া সারা জীবন জাহান্নামে যাবে। যেমন ধর্মে কি বলে, তুমি যদি সুইসাইড করো, তোমার কি করতে হইব, জাহান্নামেই থাকতে হইব। ঠিক ইনডাইরেক্টলি এই ব্যাপারটাই বোঝানো হয়েছে, যে তুমি যদি এই রুবি গ্রেপটা খাও প্রসারপাইনের, তাহলে তোমারও কি করতে হইব, সারা জীবন
নিচে, মানে এই মেলানকলির মধ্যেই থাকতে হবে, বুঝছো? তো গ্রেপ দ্বারা আসলে অনেক সিনেডো কি বুঝাইছে, আঙ্গুরটা দ্বারা, এই আঙ্গুরটা কি প্রসার পাইন ওইখানে গিয়ে খাইয়া ফেলছিল বলে, খাইয়া ফেলার পরে হেডেস কি করছে, তার ওইখানে রাইখা দিছে। তো রাইখা দিছে যেহেতু, তার মানে এই আঙ্গুর ফলটা কি একটা, আঙ্গুর ফলটা দ্বারা পুরো একটা কাহিনীকে বুঝায় না। এই কারণে আঙ্গুর ফলটা যখন তুমি ব্যাখ্যা করতে যাবে, এটাকে বলা হয় সিনেডোকি। কারণ কি, একটা দিয়া পুরো স্টোরিটারে বুঝায়। ঠিক এরকম প্রসার পাইনের এই আঙ্গুরটারে দিয়ে এই স্টোরিটারে বুঝাইছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এখানে কি হলো দেখো, এই জায়গায় তোমার জানার দরকার নাই, বাট একটু মজার জন্য বলি। তো এই ডেমিটার জিউসের কাছে যায়, যে আমার মেয়ে নিয়ে গেছে, আমি আর কি করবো না, আলো দিব না, আমি এই জায়গায় যাবো না, সিজন আর ঠিক থাকবো না। তো কি হয়, দুনিয়াতে অবস্থা খারাপ হয়ে যায়, আর সিজনে কি হয় না, ফুল। আর তোমার প্রসার পাইন কি, গডেস অফ এগ্রিকালচার। তো এখন আর কি হয় না, ফসল টসল জন্মায় না, সারা দুনিয়া এখন কি হয়ে গেছে, ওই খরার মতো হয়ে গেছে। তখন জিউস এই হ্যাডেসের সাথে আর ডিমিটারের সাথে একটা মিটিং করে। তো হ্যাডেস কি করে, বছরের তিন ভাগের এক ভাগ হ্যাডেসের কাছে এই প্রসার পাইন থাকবে, আর 2 ভাগ মার কাছে থাকবে। তার মানে বছরের 4 মাস থাকবে হ্যাডেসের কাছে, আর বছরের বাকি 8 মাস থাকবে কার কাছে, ডেমিটারের কাছে। এই কারণে দেখবা 4 মাস যে সময়টা শীতকাল থাকে, শীতকালে কিন্তু শস্য ফলে না, কারণ শীতকালে গ্রিক মিথোলজি অনুযায়ী প্রসার পাইন আন্ডারওয়ার্ল্ডে থাকে। তো যার কারণে যেহেতু সে থাকে না দুনিয়াতে, তার মানে কি এগ্রিকালচার হইব না, যেহেতু এগ্রিকালচারের গডেজ নাই, তাহলে এগ্রিকালচার কি হবে, কৃষিকাজ হবে, হয় না। এখানে দেখবা বছরের একটা 3 ভাগের একটা সময় কোনো শস্যই ফলে না, কারণ আমাদের এই গডেস যে আছে সে কি থাকে, আন্ডারওয়ার্ল্ডে থাকে। যাই হোক, এগুলো আসলে মজার জিনিস যদি বুঝতে পারো। আর যাই হোক, দেখছো একটা কবিতা পড়াইতে গেলে কত ডিপলি যাওয়া লাগে। যাই হোক, তাহলে বুঝলাম যে কি করে না, এই কপালের দোষ দিয়ে আবার এই রুবি গ্রেভ যেটা আছে প্রসার পাইনের, এইটা ওভার খাইয়া ফেল। তাহলে কি করতে হবে, তোমার সারা জীবন মেলানকলির মধ্যেই থাকতে হবে। তো মেলানকলিটারে উপভোগ করো, যেভাবে আছে এইভাবে গ্রহণ করো, এইভাবে খাইয়া এত ডিপলি যাওয়ার দরকার নেই। আসো তোমরা, আসো তো। আরে বাবারে, সময় দৌড়ায় খালি, আমি আবার ক্লাস দিচ্ছি ফার্স্ট ইয়ারদের। আচ্ছা দেখো, তো বলতেছে মেক নট ইউর রোজারি। রোজারি মানে কি বলতেছে, মেক নট ইউর রোজারি অফ ইয়েও ভেরিস। ইয়েও ভেরিস কথাটা হলো যে কবরস্থানে দেখবা এক ধরনের গাছ আছে, ওই গাছে লাল লাল গোল গোল এক ধরনের ফল আছে, ঠিক আছে? তো বলতেছে এই কবরস্থানের গাছের যে ফলগুলো আছে, যে বিষাক্ত, এগুলো বিষাক্ত, এই ফলগুলা দিয়ে গলার মালা পইরো না। গলার মালা বলতে কি বুঝেছে, মৃত্যুটা গ্রহণ করো না। তো প্রত্যেকটা আসলে মেটাফোর এখানে ইউজ করছে, এখানে কম্পেয়ার করছে, তুমি যদি খোঁজো, হ্যাঁ। তো এটা করে কি করো না, তুমি মালাটা পইরো না। আচ্ছা, বলতেছে নর লেট দা বিটল। বিটল কথার অর্থ কি, গোবর পোকা। গোবরে যে পোকাগুলা জন্মায় না, দেখবা গোবর এক ধরনের পোকা জন্মায়। তো বলতেছে এই গোবর পোকাগুলারে ফলো করো না। কারণ কি, গোবর পোকাগুলা কেন ফলো করে, এরা জন্মায় ওই দিনই মারা যায়, বেশিক্ষণ থাকে না, ওই দিনই মারা যায়। তো তুমি যদি এটাকে ফলো করে, গোবর পোকা নিম্ন জাতির জিনিস যদি তুমি ফলো করো, এই মেলানকলির জন্য তুমি এগুলাদের উদাহরণ দিলা, যে মানুষে এই গোবরে জন্মায়, এটাতেই মরে যায়, যে মানুষ আসলে এই পৃথিবীতে জন্মাইছে, এই পৃথিবীটা একটা গোবরের মতো, এই জায়গায় এত বিশৃঙ্খলের মধ্যে জন্মে, এটার মধ্যে মরে যেতেছে। তো এইটার সাথে নিজেরা কম্পেয়ার করো না, ঠিক আছে? তাইলে তুমি জীবনের স্বাদটা পাবা না। নর দ্য ডেথ মথ। ডেথ মথ বলো মৃত্যু পোকা, যেই মানুষরা মারা যায় এদের শরীরে এক ধরনের পোকা হয় যারা খায় ফেলে। তো এখানে আসলে সিম্বলাইজ করছে মৃত্যুটাকে। তো বলতেছে এই মৃত্যুর সাথে আলিঙ্গন করো না। তার মানে এখানে বলতেছে আসলে তুমি যদি মেলানকলি থাকো, এগুলা কখনো গ্রহণ করে না, এগুলো সবগুলা সিম্বল, ঠিক আছে? এগুলা গ্রহণ করে না, এগুলা করলে কি বা তুমি একেবারেই তো মেলানকলিটাকে তুমি উপভোগ করতে পারবে না। এরপরে কি বলতেছে, ইউর মোর্নফুল সাইকি। এখন সাইকিও একটা গ্রিক গডেস, ঠিক আছে? যাই হোক, এটা দরকার নাই, ঠিক আছে, একটুই থাক। ইউর মোর্নফুল সাইকি, এখানে সাইকি দ্বারা তোমার সোলটা, তোমার যেই মানে মোর্নফুল দুঃখ বরাক্রান্ত যে সোলটা আছে, নর দা ডাউনি ওল এ পার্টনার ইন ইউর সরস মিস্ট্রেস। আচ্ছা, এই কথাটা একটু বোঝো। ইউর মোর্নফুল সাইকি,
তোমার যেই মনফুল বলতে কি, তোমার যেই দুঃখ বরাক্রান্ত আত্মাটা আছে, সোলটা আছে, এখানে সাইকি বলতে সোলটাকে সিম্বলাইজ করতেছে। তো এটা একটা মেটাফর বলতে পারো। তো এটার সাথে এই মনফুল যে ব্যাপারটা, এই তোমার দুঃখ বরাক্রান্ত আত্মাটাকে, নট দ্য ডাউনি মানে কি, পাতলা পাখাযুক্ত পাখাগুলো আছে না, পাতলা এগুলা, ওল মানে কি, রাতে যে ওলটা কি সিম্বলাইজ করে, যে খারাপ জিনিসগুলো সিম্বলাইজ করে, তাই না? কারণ তুমি যদি এই ওলটাকে এ পার্টনার ইন ইউর সরস মিস্ট্রিজ, তোমার যে দুঃখ এই জিনিসগুলো আছে এইগুলার জন্য তুমি যদি পেঁচাকে তোমার পার্টনার হিসেবে ভাবো, তাহলে তোমার জীবনটা আরো দুঃখে বুঝা যাবে। তোমার এটা কি সলিউশন হবে? তো এটা বলতেছে যে তোমার মনফুল, তোমার দুঃখ বরাক্রান্ত আত্মাটাকে পেঁচার সাথে পার্টনার, মানে পেঁচাটাকে তোমার এই দুঃখ বরাক্রান্ত মনের সাথে পার্টনার করো না। যে তুমি যে এই যে মিস্টিরিয়াস মানে কি, রহস্যজনক ভাবে যে তুমি দুঃখ বরাক্রান্ত আছো, এই রহস্যজনক ভাবে পেঁচাটাও তো পেঁচাটা সিম্বলাইজ করে ডেভিল জিনিস, তাই না? এইটারে তুমি সঙ্গী বানায় এইটারে নিয়ে বসে থাকো না, তাহলে কি হবে? এই জিনিসটা তোমাকে আরো মেলানকলি করে দিবে। তো এই দিকেও তুমি যাইও না। আসলে এটা বোঝাচ্ছে যারা আসলে লাইফ নিয়ে খুব ডিপ্রেসড, ঠিক আছে, এই মেলানকলিটাকে কেউ সহ্য করতে পারি না আমরা, ঠিক না? তো মেলানকলি আমাদের জীবনে যখন দুঃখ আসে একটা সময় ছেড়ে দিই, দূর এই জীবন আর ভালো লাগে না, নাকি আমার সাথেই কেন এমন হয়। তো অনেকে এটার জন্য অনেকগুলো স্টেপ নিয়ে নেয়, ওয়াইন মদ টদ এইসব খাইয়া কি জীবনটারে নষ্ট করে। তো এখানে বলতেছে এইসবের জন্য এইগুলা কইরো না, যেভাবে আছে এইভাবে গ্রহণ করো। এবার বলতেছে ফর শেড টু শেড উইল কাম টু ড্রাউজি। এই যে এতক্ষণ এখানে শেড টু শেড বলতে কি, ছায়া না? এখানে ছায়া বলতে এই যে এতক্ষণ যে জিনিসগুলা বলছে, এই ওলস ভ্যান, নাইট শেড, রুবি গ্রেভস অফ পোসপারাইন, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা ছায়া তোলে। এখানে শেড বলতে কি বোঝায়? ছায়া। বলতেছে এই যে এতক্ষণ যে জিনিসগুলা বললাম, এই জিনিসগুলার ছায়া তোলে কখনো থাইকো না। এতক্ষণ ভাইঙ্গা বলছে, এবার বলছে একসাথে, এই জিনিসগুলার ছায়া তোলে কখনো থাইকো না। থাকলে কি হবে? উইল কাম টু ড্রাউজলি, এইটা তোমাকে আরো বিষণ্ণ করে দিবে। তুমি যদি এইগুলা যে কোনো একটার নিচে থাকো, একটার ছায়া তুলে থাকো, তাহলে তোমার জীবনটা বিষণ্ণতাতে বোঝা যাবে। তোমার জীবনে সুখ তো দূরের কথা, তুমি যেরকম আসো এর থেকে বিষণ্ণ হয়ে যাবে। ঠিক আছে? তুমি বাঁচার এই বিষণ্ণ থেকে বাঁচার জন্য আমরা কি করি? এইসব পান করি, তাই না? তো বলতেছে এইটাকে আসলে এইটার থেকে বাঁচার কি আছে? এইটা যে আছে অটোমেটিক দেখবে এটার পরে তোমার সুখের সময় আসবে। তুমি এইটার জন্য এইসব জিনিসের ছায়া তলে থাকো না, তাহলে তোমার জীবন এতদিন যা ছিল আরো নষ্ট হবে। দেখবা একটা ছেলে খুব ভালো কাটায়, যখন ছেঁকা খায় তখন কি করে? এমনি তো এদিকে সময় নষ্ট, দ্বিতীয়ত আবার এইসব উল্টাপাল্টা জিনিস খাওয়ার পরে, ধরো এই যে ছেঁকাটা খাইলো, এটার পরে কি করতে পারে? সে কাম ব্যাক করে আসে, আবার কি নিজের সাজাইতে পারে, ঠিক না? তো সে কি করলো? এই সময় এসা সেই মদ টদ এইসব খাওয়া শুরু করলো। একটা সময় কি সে ওই রাজ্যে ঢুকে গেল। তো সে কি আর সুখের সময়টা দেখতে পারবে? তো আমরা একটু দুঃখ পাইলে এই দুঃখটাকে কাটানোর জন্য এমন কিছু ধরি, এই যে এরকম মদ টদ বা সুইসাইড, এইসব অ্যাটেম্প গুলা নেই, যার ফলে কি হয়? আমরা আরো দুঃখের মধ্যে ঢুকে যাই, আমরা এটা থেকে বের হইতে পারি না। তো জন কিটস এটাই বলতেছে যে এই দুঃখটাকে আসলে এত ডিপলি নেওয়ার কি আছে? দুঃখ মানুষের জীবনে আসবে, চলে যাবে। কারণ আমরা এই দুঃখ পাইয়া যদি লিথি নদীর পানি খাওয়ার চেষ্টা করি, আমরা এই উলস ভ্যানের এই পয়জনাস জিনিস খাওয়ার চেষ্টা করি, ওয়াইন খাওয়ার চেষ্টা করি, ঠিক আছে, নিজেরে একটা ওই পেঁচার সাথে কম্পেয়ার করি, পেঁচার সাথে মনে হয় সারাদিন একটা রুমের ভিতরে অন্ধকারের মধ্যে বসে থাকি পেঁচার মতো। পেঁচার মনে করো, পেঁচা বলতে এখানে মনে করো দুঃখটাকে সঙ্গী করা বুঝাইছে, ঠিক আছে? এই মেলান করিয়ে যদি সঙ্গী করে আমি বসে থাকি, এটা কি হবে? তোমার জীবনের কি কোনো ভালো হবে? এইটাই বলতেছে যে ফর শেড টু শেড, এই জিনিসগুলার ছায়া তলে যদি তুমি থাকো, উইল কাম টু ড্রাউজি, তুমি আরো বিষণ্ণ হয়ে যাবে, মানে তোমার লাইফ আরো নষ্ট হবে। বুঝাইতে পারছি? আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো কোনোভাবে কারো বাবা মারা গেল, বা কোনোভাবে তার বিরুদ্ধে একটা খারাপ ইয়ে আসলো, সে করে নেই কিন্তু খারাপ ইয়ে আসছে। তো সে কি করলো? এই জিনিসটা তার কপালের দোষ দিলে, যে কুসংস্কার তার কপালের দোষ দিল দিয়া, সে কিন্তু এইটা থেকে কাম ব্যাক করতে পারতো। কয়েকদিন হয়তো এটা চলবে, তারপর কি হবে? সে যখন আবার নিজের লাইফটাকে গুছাবে তখন কিন্তু সুন্দর হয়ে যাবে। কিন্তু সে এইটা পাওয়ার পরে সে কি করলো? এই মদের নেশা এইটা সেটাইতে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে কি হলো? সে কিন্তু এতদিন যে ভালো ছিল, একটা দোষ আইছে, সে খারাপ হয়েছে। যখন সে এগুলা গ্রহণ করলো, সে কি করলো? আরো খারাপ হয়ে গেল।
বা সে সুইসাইড করলো, সে কিন্তু জাহান্নামে যাবে, এই যে পোষার পানিটা যেটা দিল, সে সুইসাইড করলে ওইখানে যাবে। অথবা সে যদি এই মদটা ধরে, সে কি করবে, আরো খারাপ হবে এবং মানুষ তাহলে আরো দোষ দেবে, এই দেখ ছেলেটা এখনই রেখে যাচ্ছে, তার মানে ওই আসলে এটা করছে। তো বলতেছে যে এইটার সমাধান এই ওয়াইন, এই তোমার লিথি নদীর পানি এইসব হইতে পারে না। তো এটাই বলতেছে যে শেড টু শেড উইল কাম টু ড্রাউজি, এটা আমাদের আরো বিষণ্ণ করে দেয়। and drown the awakeful anguish of the soul, এবং আমাদের যে আত্মাটা এটাকে কি করে আরো বিষাদময় করে তোলে। ঠিক আছে, এটাকে এই যে বলতেছে ড্রাউজিলি করে দেয়, এবং এই জিনিসগুলা আমাদের যে আত্মাটা আছে এই আত্মাটাকে আরো বিষাদময়, আরো খারাপ করে দেয়। তখন আমরা এতদিন যে ভালো একটা মন ছিল এইটাও নষ্ট হয়ে যায়। তো বলতেছে এইরকম পদক্ষেপ তোমরা নিও না। এবার সেকেন্ড স্ট্যান্ডার, থার্ড স্ট্যান্ডার্ডে গিয়ে আমরা বুঝবো যে আসলে কি কি করা উচিত এই জিনিসগুলো। হ্যাঁ, তো আশা করি